তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা, পরিষদে থাকছেন ৪৯ মন্ত্রী প্রতিমন্ত্রী। আজ দিনভর নতুন প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি। সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্বে ডাক্তার শফিক, উপনেতা তাহের, চিফ হুইপের দায়িত্ব সামলাবেন নাহিদ ইসলাম। প্রথমবার সাংসদ নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাটে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস। এবং সৌদি আরবে পবিত্র রমজান শুরু, সন্ধ্যায় চাঁদে দেখা কমিটি বৈঠক। রমজান ঘিরে আবারও চড়া নিত্য পণ্যের বাজার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তিনি। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শপথ নেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন MR আসাদ। নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির নতুন সরকারের শপথ ঘিরে সারা দেশের চোখ ছিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেলে হয় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। সংসদীয় দলের সভায় এর আগেই প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশিষ্টজন, কূটনীতিক ও বিদেশের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এরপর তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় যুক্ত ২৫ জন পূর্ণ মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। এরপর শপথ বাক্য পাঠ করানো হয় ২৪ জন প্রতিমন্ত্রীকে। আগামীর বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যরা। মঙ্গলবার সকাল 10:30টার পর বিপুল সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তারপরে শপথ নেন জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট এবং স্বতন্ত্র থেকে জয়ী সদস্যরা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা হবে বলে জানান বিএনপির সংসদ সদস্যরা। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেজেটে প্রকাশিত ২৯৬ এমপির শপথ অনুষ্ঠিত হচ্ছে সংসদ ভবনে। প্রথম ধাপে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। বেলা 11:15টার দিকে সংসদীয় দলের বৈঠক শুরু হয়। বৈঠকে বিজয়ী দল হিসাবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। পরে দ্বিতীয় ধাপে 11 দলীয় ঐক্যর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পাঠ করান। গ্রহণ করিতে যাইতেছি। জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেন জামায়াত ও এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথে যাননি বিএনপি থেকে নির্বাচিতরা। আর স্বতন্ত্র এমপিদের মধ্যে শপথ নেননি স্বতন্ত্র সংসদ সদস্য রমিন ফারহানা। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য যে কোনো চ্যালেঞ্জ আমরা গ্রহণ করব। চাঁদাবাজ, সন্ত্রাস এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করবো আমরা ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং সমাজকে একতাবদ্ধ করে
বাংলাদেশের উন্নয়ন করা। একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা ইনশাআল্লাহ উপহার দেব। শপথ শেষে বিএনপি জামাত সহ বিভিন্ন দল ও জোটের এমপিরা বৈঠক করে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্যহীন উন্নত বাংলাদেশ করার প্রত্যয় জানিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। গণতন্ত্রের শক্ত ভিত তৈরির পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন তারা। মন্ত্রিপরিষদের শপথ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদস্যরা বলেন, রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে বেশি মনোযোগ দেওয়া হবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। প্রায় 2 যুগ পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সংসদ সদস্যদের শপথের পর গঠিত হয় নতুন মন্ত্রিসভাও। এ নিয়ে মঙ্গলবার দিনভর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মহা আয়োজন। সকলের প্রতি আইন অনুযায়ী আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের প্রতিশ্রুতি আর অঙ্গীকার তুলে ধরেন নতুন সংসদ সদস্যরা। একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা ইনশাআল্লাহ উপহার দেব। সব দল যারা সরকার গঠন করছে তাদেরকে সহযোগিতা করবে। আগামী দিনে তারা একটা স্থায়ী গণতন্ত্র এবং স্থায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা বদ্ধপরিকর থাকবে। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নয়ন। প্রধানমন্ত্রী হিসেবে দেশের শাসনভার সামলাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নবীন প্রবীণের সমন্বয়ে তার মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন 49 জন সদস্য। নতুন সরকারের প্রতি নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন শপথ অনুষ্ঠানে আগত অতিথিরা। দুর্নীতি থাকবে না দেশে, সুশাসন থাকবে এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা, এই 3টা জিনিসকে নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ, তারপরে আইন শৃঙ্খলা চ্যালেঞ্জ, এগুলো অবশ্যই উনি সফলভাবে মোকাবেলা করবেন। সেই 31 দফা তিনি অবশ্যই বাস্তবায়ন করবেন। নবীন ও প্রবীণদের সমন্বয়ে আশা রাখি তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন। দেশ গঠন করতে পারি, দেশ পরিচালনা করতে পারি, এটাকে আমরা এটার জন্য আমরা সবার কাছে তো আছে। অর্থনীতি খাত সহ সকল প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সকল খাত ভেঙে পড়েছে, দলীয়করণ করা হয়েছে নির্লজ্জভাবে। নতুন জনপ্রতিনিধি এবং মন্ত্রিসভার সদস্যরা বলেন, দায়বদ্ধ এবং কার্যকর সংসদের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব। সকলের জনপ্রতিনিধি এবং সকলকে নিয়ে, সব দলকে নিয়ে কিন্তু আমরা কাজ করব। আমার কাজ থাকবে মানুষের কাছে যে ম্যান্ডেট নিয়ে আসছি, মানুষের যে প্রত্যাশা, সেই গোলে আমরা কাজ করব। আমরা আশা করছি যে এই সংসদ স্বচ্ছ, দায়বদ্ধ সংসদ হবে, যেটা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। অর্থনৈতিক গণতন্ত্রায়নে জোর দিয়ে আইন শৃঙ্খলার প্রতি বিশেষ নজর দেওয়ার কথা জানান মন্ত্রীরা। আমার বিশ্বাস আল্লাহ পাকের মেহেরবানিতে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা 100% সফল হব ইনশাআল্লাহ। বিশেষ করে এই দেশের ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওনারা এমনিভাবে লাঞ্ছিত, ওনাদের ব্যাপারে আমরা একটু চিন্তা করব তারেক সাহেবের নির্দেশ অনুযায়ী। গণতন্ত্র করতে হলে যেই ডিরেগুলেশনগুলো করতে হবে, লিবারালাইজেশন করতে হবে। আপনি বাংলাদেশ কিন্তু ওভার রেগুলেটেড একটা কান্ট্রি, কারণ এখান থেকে সুযোগ অনেকে নিচ্ছে। এমন ঐতিহাসিক দিনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সবাই। ওনাকে আল্লাহ যদি রাখতো তাহলে হয়তো আজকের এই ওনার সন্তানের ইয়াটা দেখা যেতে পারে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে মঙ্গলবার শপথ নিয়েছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। নবীন প্রবীণ মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু হলো মন্ত্রিসভার। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। এরপর শপথ নেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনায় আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রে সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ জ্বালানি ইকবাল হাসান, মুক্তিযুদ্ধে হাফিজ উদ্দিন, মহিলা শিশু এবং সমাজ কল্যাণে জাহিদ হোসেন, পররাষ্ট্রে ডক্টর খলিলুর রহমান, পরিবেশ বন ও জলবায়ু আব্দুল আওয়াল, ধর্ম বিষয়ক কাজী শাহ
মোফাজ্জল, ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান, সংস্কৃতি বিষয়ক নিতাই রায় চৌধুরী, বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আব্দুল মুক্তাদির, শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আরিফুল হক, তথ্য ও সম্প্রচারে জহিরুদ্দিন স্বপন, কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ খাদ্যে আমিন উর রশিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনে আফরোজা খানম, পানি সম্পদে শহীদ উদ্দিন চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ আসাদুল হাবিব, আইন বিচার ও সংসদ মোহাম্মদ আসাদুজ্জামান, গৃহায়ন ও গণপূর্তে জাকারিয়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক দীপেন দেওয়ান, শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষায় এহসানুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে শাখাওয়াত হোসেন, ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে মাহবুব আনাম, সড়ক পরিবহন সেতু রেলপথ এবং নৌ পরিবহনে রবিউল আওয়াল। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনে রশিদুজ্জামান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদে অনিত্য ইসলাম, বাণিজ্য শিল্প বস্ত্র ও পাটে শরীফুল আলম, পররাষ্ট্রে উবায়েদ ইসলাম, কৃষি মৎস্য প্রাণী সম্পদ এবং খাদ্যে সালাউদ্দিন টুকু, ভূমিতে কাইসার কামাল, পানি সম্পদে ফরহাদ হোসেন, যুব ক্রীড়ায় আমিনুল হক, শ্রম কর্মসংস্থান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানে নুরুল হক, তথ্য ও সম্প্রচারে ইয়াসের খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণে ইকবাল হুসাইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে এম এ মুহিত, গৃহায়ন ও গণপূর্তে আহমদ সোহেল মঞ্জুর, শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষায় ববি হাজ্জাজ, সংস্কৃতিতে নেওয়াজ মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মোহাম্মদ হেলাল, সড়ক পরিবহন ও সেতুতে হাবিবুর, জনপ্রশাসনে আব্দুল বারী, পল্লী উন্নয়ন ও সমবায়ে শাহ আলম, অর্থ পরিকল্পনা এবং স্বরাষ্ট্রে আব্দুর রহিম, মুক্তিযুদ্ধ বিষয়ক ইশরাক হোসেন, মহিলা ও শিশু বিষয়ক ফারজানা শারমিন, ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন ফরিদুল ইসলাম। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 10 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমিরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। আর প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, জাহেদুর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদকে। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ করা হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। এছাড়া হুইপের দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন বাগেরহাট 3 আসনের সংসদ সদস্য ডক্টর শেখ ফরিদুল ইসলাম। প্রতিমন্ত্রী হওয়ার খবরে উচ্ছ্বাস ও আনন্দ ছড়িয়ে পড়েছে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মাঝে। অমিত পালের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পরিবেশবিদ ডক্টর শেখ ফরিদুল ইসলাম সুন্দরবন উপকূলের মানুষের জন্য কাজ করেছেন তার সবটুকু দিয়ে। এবার তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। তাতে নিজ অঞ্চলের মানুষের জন্য কাজ করার পথটা আরো সুগম হলো। সেই খুশির জোয়ার ছড়িয়েছে নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মাঝে। দক্ষিণ অঞ্চলের মানুষ শরীফ ভাইকে সাথে নিয়ে এই অবহেলিত যেগুলো আছে সেইগুলো সবকিছু আলোর মুখ দেখবে। উনি পরিবেশের পরে সবসময়ের জন্য কাজ করেন। শরীফ ভাই এমপি না থেকেও অনেক কল্যাণমূলক কাজ করেছেন তার ব্যক্তিগত অর্থায়নে। সুন্দরবনের সুরক্ষা, বনজ সম্পদ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে তিনি আরো অবদান রাখবেন বলে মনে করছেন স্থানীয়রা। জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন সমস্যা আছে। আমাদের নেতা সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি, তিনি দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করে। উনি এই এলাকার মানুষকে নিয়ে যে সেবা দিয়েছেন, উনি এই আমাদের সুন্দরবন নিয়ে উনি অনেক গবেষণা করেছেন। দীর্ঘদিন সুন্দরবন সুরক্ষা আন্দোলন ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে পরিবেশ নিয়ে কাজ করায় তার রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা। চেষ্টা করব এখানকার মানুষের জন্য কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং যোগাযোগ অবকাঠামো এগুলো নিয়ে কাজ করা। মূলত এই জনপদের মানুষ যেহেতু জলবায়ু পরিবর্তনের শিকার, এই মানুষগুলোকে বিকল্প কিভাবে কর্মসংস্থান ব্যবস্থা করা যায় সেটার জন্য চেষ্টা করব। তার দীর্ঘ অভিজ্ঞতা মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে নতুন করে ভূমিকা রাখবে, এমনটাই চাওয়া উপকূলবাসীর।
আফরিন পপি, মোহনা সংবাদ। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার মহিমান্বিত এ মাস শুরুর ঘোষণা দিয়েছে। সেখানে আজ বুধবার প্রথম রোজা হবে। সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং কাতার চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। তবে সৌদির প্রতিবেশী ওমানে আজ চাঁদ দেখা যায়নি। বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখতে আজ সন্ধ্যায় সভা বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। রমজান ঘিরে আবারও চড়া নিত্যপণ্যের বাজার। ইফতারি পণ্যের মধ্যে খেজুর সহ বিভিন্ন প্রকারের রসালো ফলের দাম ক্রেতার নাগালের বাইরে। লেবু আর বেগুনের বাজারও আকাশ ছোঁয়া। রমজান এলেই দাম বাড়ার প্রবণতায় হতাশ ক্রেতা। তবে নিম্ন আয়ের মানুষকে এই উত্তাপ থেকে বাঁচাতে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। দুপুরে এই কার্যক্রম উদ্বোধন করেন বিদায়ী উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসের ব্যস্ততম দিন পার করতে যাচ্ছেন দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবে নতুন মন্ত্রিসভা। এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুইয়া। তানজিদ, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন ঘিরে কেমন দেখছেন জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তার ব্যবস্থা? জি ধন্যবাদ। আপনি জানেন যে এখন আছি আমি সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরো রাস্তাটি, আমি যে রাস্তাটি দিয়ে যে পথটি ধরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী, দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সহ ওনার যে মন্ত্রিসভার সদস্যরা আসবেন, সেই রাস্তাটি কিন্তু নিরাপত্তার চাদরে এরই মধ্যেই কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং আশপাশেও কিন্তু সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাভার জাতীয় স্মৃতিসৌধের যে আশপাশ রয়েছে সেটি আমি যদি এখন একটু দেখাতে চাই যে আপনি যেই গাড়িগুলো আসছে এবং সেই গাড়িগুলো খুব চেকিং করা হচ্ছে এবং সেই গাড়িগুলোকে ভালোভাবে দেখা হচ্ছে। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা আসছেন সাভারের এই জাতীয় স্মৃতিসৌধে। বেলা 11টায় এই শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তিনি কিন্তু আজকের যে কাজের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু শুরু করবেন এবং যাত্রা শুরু করবেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মাজার জিয়ারত করবেন। তারপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু তারেক রহমান। তো তারপরে কিন্তু মন্ত্রিসভার যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সচিবালয়ে, তারপরে কিন্তু সেটি অনুষ্ঠিত হবে। আজকের কর্মসূচি যেটি বলা চলে যে এই সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি যিনি শ্রদ্ধা নিবেদনের পর তারপরেই কিন্তু যে জিয়া উদ্যান রয়েছে সেখানে কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং ওনাদের সমাধি রয়েছে সেখানে জিয়ারত করবেন সহ তারপরেই কিন্তু যে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সচিবালয়ে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। তারপর এই আনুষ্ঠানিকভাবে এখান থেকেই কিন্তু ওনার যে কার্যক্রম প্রধানমন্ত্রী হিসেবে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখান থেকেই ওনার যে আজকের দিনের কর্মসূচি সেটি কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে বলা চলে। আমরা এই সাভার এই এলাকায় আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ, বিজিবি সহ নিরাপত্তা বিভিন্ন ডিবি থেকে শুরু করে এসএসএফ থেকে শুরু করে, কারণ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন বলা চলে। আশপাশে যদি আমি একটু দেখাতে চাই, আশপাশে কিছু সংখ্যক, অল্প সংখ্যক যদি বলা চলে যে অল্প সংখ্যক গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, কিন্তু
যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই কিন্তু এখানে খুব সজাগ দৃষ্টি রাখছেন বলা চলে। এখানে আর্মির যে সদস্যরা রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ডিবি থেকে শুরু করে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে। আপনি যেটি জানেন, একটু জানিয়ে রাখি যে প্রায় 3 যুগ পর কিন্তু বাংলাদেশের যে এই পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কিন্তু গতদিন শপথ নিয়েছেন। তারপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারপর কিন্তু আজ এই সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে, ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের এখানে কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। ওনার যারা মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে। তো বলা চলে যে এই নবনির্বাচিত যিনি প্রধানমন্ত্রী, ওনার কাছে সাধারণ মানুষের যে প্রত্যাশা, ওনার কাছে যে বিএনপি এর আগেও বারবার বলে আসছে, শপথ গ্রহণের আগে ওনার মন্ত্রী পরিষদের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু বলেছেন তাদের প্রত্যাশা যে আগামী দিনে সুন্দর একটি রাষ্ট্র গঠনে এবং অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিশেষ করে দুর্নীতি সহ আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, সেই দিকেই কিন্তু বিশেষ নজর থাকবে, সেটি কিন্তু বারবার বলা হচ্ছে। মন্ত্রী পরিষদের নবনির্বাচিত যারা মন্ত্রী যারা দায়িত্ব নিয়েছেন এবং সংসদ সদস্যরা থেকে শুরু করে সবাই কিন্তু সেটি প্রত্যাশা করছেন এবং সাধারণ মানুষও কিন্তু সেই প্রত্যাশাটি। ধন্যবাদ তানজিদ। চলতি বছর সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ কেশর আলু। জেলার বিভিন্ন অঞ্চলে মাঠের পর মাঠ এখন চলছে আলু তোলার ব্যস্ততা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন যেমন ভালো হয়েছে, তেমনি বাজারে চাহিদা ও দাম কড়া থাকায় খুশি প্রান্তিক চাষিরা। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন। সিরাজগঞ্জের ফসলের মাঠ জুড়ে এখন সাদা বর্ণের ফল কেশর আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলার সদর, কামারখন্দ, বেলকুচি, শাহজাদপুর ও কাজীপুরে মাটি খুঁড়ে আলু বের করছেন চাষিরা। পুষ্টিগুণে ভরপুর হওয়ায় ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে এই আলুর রয়েছে ব্যাপক চাহিদা। কৃষকরা জানান বিঘা প্রতি 50 থেকে 60 মণ ফলন হয়েছে। কেশর আলুর আকার ও মান বেঁধে 3টি ক্যাটাগরিতে বাছাই করে বাজারজাত করা হয়। শ্যামবাজার, কারণ বাজার, আমার সিরাজগঞ্জ, আরো তো বিক্রি হয় মুরা, পেহুলবাড়িয়া, জায়গায় জায়গায় টাঙ্গাইল, বিভিন্ন জায়গায় চলে যায়। গাছ দিয়ে কেনার পরে ফল হয়েছে, ফল আমরা গাছ দিয়ে কিনছি, মাটির নিচে কিছু তা বলতে পারি না, এটা পুরো আল্লাহ জানে। আগের চেয়ে ফলন তো বেশি আছে, ওই কত কি কোয়া দেবো, মাটি তলা জিনিসে কোনো গ্যারান্টি দেওয়া যাবো। কেশর আলু সুস্বাদু, খুব ভালো আলু। এবার কেশর আলুর মোট উৎপাদন 500 মেট্রিক টন ছাড়িয়ে গেছে। আর ফলন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ও সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ কেশর আলু উৎপাদনে কৃষকদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি, বিশেষ করে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ থেকে কৃষক কিভাবে রক্ষা করবে এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি আমরা এই ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি। বাজারে কেশর আলুর জনপ্রিয়তা থাকায় কৃষকরা আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছে। আর কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমরা কৃষি বিভাগের লোকজন তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছি, বিশেষ করে পরামর্শ দেওয়া কিংবা রোগ পোকার কোনো ম্যানেজমেন্ট থাকলে সেই বিষয়ে কৃষকদেরকে পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে জেলায় 34 হেক্টর জমিতে কেশর আলু চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 35 হেক্টর জমিতে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশ অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জে দোয়া এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে পরবর্তী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাদারীপুরের শিবচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ, বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। টাঙ্গাইলে পবিত্র রমজান উপলক্ষে পৌর উদ্যানে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া।
নাটোর ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তার নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি। পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী ৩টি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ১১ জন নিহত হয়েছে। অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। তবে এসব হামলা নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, পুরো অভিযানটির উদ্দেশ্য হল তাদের গোলার্ধ থেকে নার্কো সন্ত্রাসীদের সরিয়ে দেয়া, যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত করা। তবে হামলাকৃত নৌকায় মাদক থাকার কোনো প্রমাণ মেলেনি। খেলার খবর। ক্রিকেট। টি-20 বিশ্বকাপের দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে সংযুক্ত আরব আমিরাত। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 11:30টায়। এর আগে আসরে 3 ম্যাচে 3 জয়ে টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে সমান 3 ম্যাচে 1 জয়ে টেবিলের 4-এ সংযুক্ত আরব আমিরাত। দিনের আরেক ম্যাচে দুপুর 3:30টায় কলম্বোতে নামিবিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। 3 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলের 3-এ পাকিস্তান। অন্যদিকে 3 ম্যাচের সবগুলোতে হেরে টেবিলের তলানিতে নামিবিয়া। আরেক ম্যাচে আহমেদাবাদে সন্ধ্যা 7:30টায় স্বাগতিক ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, নতুন পুরনো মিলিয়ে বড় মন্ত্রিসভা, শুরুতে জটিলতার মুখে সংস্কার বাস্তবায়ন প্রতিক্রিয়া। এরপর দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, নির্বাসন থেকে ক্ষমতার শেখরে তারেক রহমান। সমকাল শিরোনাম করেছে, বড় মন্ত্রিসভায় শুরু তারেক রহমানের, কেমন হলো মন্ত্রিসভা, 17তম প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরুতে সরকার ও বিরোধী দলের টানাপোড়েন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ, শপথ নিয়ে নাটকীয়তা। যুগান্তর শিরোনাম করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নযাত্রা, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিক, উপনেতা তাহের চিফ হুইপ নাহিদ। এরপর দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, তারেক টেক্স দ্য রেইনস, ইকোনমি, রুল অফ ল, গভর্নেন্স টু বি দ্য ফোকাস। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা, পরিষদে থাকছেন 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। আজ দিনভর নতুন প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি। সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্বে ডক্টর শফিক, উপনেতা তাহের, চিফ হুইপের দায়িত্ব সামলাবেন নাহিদ ইসলাম। প্রথমবার সাংসদ নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাটে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস। এবং সৌদি আরবে পবিত্র রমজান শুরু, সন্ধ্যা চাঁদ দেখা কমিটির বৈঠক। রমজান ঘিরে আবারও চড়া নিত্যপণ্যের বাজার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।